মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা বোধহয় একা, কিন্তু আসলে কি আমরা একা, নাকি আমাদের খুব কাছেই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে ছায়ার মতো অন্য কেউ, এমন এক সত্তা যার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু উপস্থিত হাড়হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কলমে অতি প্রাকৃতের সেই মায়াবী অথচ ভয়ঙ্কর জগৎ নিয়ে আজ আমরা কথা বলব, যেখানে গল্পের নায়ক আনিসের জীবন বদলে যায় এক অশরীরী ছায়ার উপস্থিতি। আজ ভৌতিক রহস্যের পর্দায় আমাদের নিবেদন ছায়া সঙ্গী। তৈরি হয়ে নাও এক অদ্ভুত মনস্তাত্ত্বিক আর ভৌতিক সফরের জন্য, কারণ আজকের গল্পে ছায়া আর কায়া আলাদা করা দায়। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করে দিই। আচ্ছা, গল্পটা শুরু করার আগে আমাদের প্রথম পর্বের কিছু অংশ আমরা শুনব, তারপর শেষ পর্বটা শুরু করব। এই মেয়ের মনের শান্তির জন্যে এটা করা যায়, হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো, ভয়াবহ দৃশ্য। আমরা এই পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম, তারপর থেকে শেষ পর্বটা শুনব। মন্তাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিট পিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের একখণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারোর মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কিরে মন্তাজ? মন্তাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম। চাচা? মন্তাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না, কিছু কয় না। হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করেছে। এক সাংবাদিকও এসেছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দও করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসে লোকজন তাকে ভয়টাই পেত না? প্রথম প্রথম পাই তো, তারপর আর না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি, সে কি করে বুঝতে পারলো মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, উনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির ওপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম একটু। খবর দেওয়ার দরকার নেই, এমনিতেই আসবে। এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পুলাপান নিয়ে আসছো, চারিদিকে খবর গেছে,
এই গ্রামের যত মেয়ের বিয়ে হইয়াছে সব এখন নাইওর আসবে, এইটাই নিয়ম। আমি অবাকই হতাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম। গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নাইওর আসবে। বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে কেন? আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবে না মানে? গরমের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নাই ওর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেয়া হয়। একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে। হত দরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্যে 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কোন ভাইজান? অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখেছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে তোমার ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না। মৃত্যুর খবর শুই না দৌড়তে দৌড়ইতে আসছি। বাড়ির উঠানে পা দিতেই মনে হইল মন্তাজ বাঁচা আছে। কি জন্য মনে হলো? এরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো? জানি না। মন্তাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জানি না। জিজ্ঞেস করনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরও খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল। কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কী ভাবল, কী সে দেখল, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মন্তাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। আমার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়া গাঁয়ে ঝিম ধরা দুপুর। একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি খবরে মন্তাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায়ই খানিকটা গল্পগুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এই সব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলেই আমার ধারণা। মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসলো, আড়ে আড়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আচ্ছা।
ঠিক মতো জবাব দিবি তো? হুম। আচ্ছা মন্তাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মন্তাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখও ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারিদিক অন্ধকার? হুম। কেমন অন্ধকার? মন্তাজ এবারও জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবুও ভয় লাগলো না? মন্তাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে ছিল, সেই জন্য আমার ভয় লাগলো। আমি চমকে উঠলাম, বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধাইরে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইলো কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মন্তাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কী রকম মজার কথা, দু একটা বল তো শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কে? এটা কি বলছে? না। ভালো করে ভেবে টেবে বল, কোনো দিন কি মনে পড়ে? উনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মন্তাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বল তো, কিছুই মনে নেই? মন্তাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মন্তাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মন্তাজ, আমার খুব শুনতে ইচ্ছা করছে। মন্তাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবু আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যারা যারা প্রথম পর্ব শোনোনি এখনও শুনে নিও। ভালো লেগে যদি থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সঙ্গে সবাইয়ের সঙ্গে শেয়ার করে দিও, যাতে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।